কিছু ভ্রমণ শুধু ঘুরে বেড়ানোই নয়, কিছু ভ্রমণ প্রকৃতির প্রেমে পড়ার গল্প। সিলেট ঠিক তেমনই এক অনুভূতির নাম। সবুজে ঘেরা চা বাগান, নির্মল বাতাস আর পাখির ডাকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। গোয়াইন নদীর বুকে ভেসে রাতারগুলের রহস্যময় স্বাদুপানির জলাবন, যেখানে গাছের ডালপালা জলের বুক ছুঁয়ে আছে আর পাতার ফাঁক গলে আসা সূর্যের আলো পানির উপরে এঁকে দিচ্ছে এক অসাধারণ নকশা। চারপাশের নিস্তব্ধতা যেন শব্দ নয়, অনুভূতির ভাষায় কথা বলছে। আর দিন শেষে ভোলাগঞ্জের সাদা পাথর আর স্বচ্ছ খরস্রোতা জল, শুভ্র পাথর, দূরের পাহাড় আর নীল আকাশ সাথে স্রোতের অবিরাম ছন্দ মিলিয়ে সৃষ্টি করছে এক অনন্য রোমাঞ্চ। প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপের সাথে পরিচয় করিয়ে দিল। এই একদিনের ভ্রমণ হয়ে উঠল আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি। চলুন ক্যামেরার চোখে দেখে নিই সিলেটের সেই অপার সৌন্দর্য, যা একবার দেখলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বাস, ট্রেন ও প্লেনের ব্যবস্থা থাকলেও আমি বাসেই বেছে নিয়েছি, কারণ আমার বাসা থেকে বাস কাউন্টার খুব কাছে এবং বেশ কিছু বাস আছে, এনাম, বিলাস, হানিফ, শ্যামলী এবং অন্যান্য আরো কয়েকটা বাস। টঙ্গী স্টেশন রোড থেকে আমরা নন এসি বাসে ৬৫০ টাকা জনপ্রতি ভাড়াতে আমরা ঠিক ১২টার সময় রওনা দিলাম। কোলাহলপূর্ণ ব্যস্ত বাস টার্মিনাল থেকে বাস ধীরে ধীরে অন্ধকার মহাসড়কের দিকে এগিয়ে যায়। আকাশে তখন সুন্দর একটা চাঁদও আছে। যাত্রাপথের প্রথম যাত্রা বিরতি হোটেল রাজমণি, যেটা ভৈরব ব্রিজের একটু সামনেই অবস্থিত, যেখানে আমরা সবাই নেমে ফ্রেশ হইলাম এবং কিছুটুকু বিশ্রামও নিয়ে নিলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রকৃতি তার পর্দা তুলছে। দেখা মিলছে গাছের সারি, সবুজ মাঠ এবং ছোট ছোট রাস্তার পাশের গ্রাম, নদী, নালা, খাল, বিল। আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দিয়েছিল হোটেল হাইওয়ে ইন, যেটা মাধবপুর, হবিগঞ্জে অবস্থিত। এখান থেকে আবার আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। সকাল ৮:৩০টার পরপরই আমরা সিলেটে পৌঁছেছি। কদমতলী বাস স্ট্যান্ডে নেমেই আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম, যেটা সিলেট উপশহরে এবং এই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। মামুনি, আমরা কোথায় যাচ্ছি বাবা? এখন হোটেলে যাচ্ছি। কি নদীর ব্রিজ জানো? সুরমা নদীর ব্রিজ। সুরমা নদী সাঁতার কাটবা বাবা? হোটেল গার্ডেন ইন আজকে আমাদের থাকার জায়গা সিলেটে। হোটেলের ফ্রন্ট সাইড। সিমসাম গুছানো 3 স্টার মানের হোটেল এটি, যেখানে সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার আমাদের কমপ্লিমেন্টারি ছিল। রিসিপশন থেকে আমাদের ফর্মালিটিস পূরণ করে আমরা দ্রুতই রুমে চলে গেলাম। আজ সারাদিন বেশ টাইট শিডিউল আছে আমাদের। কি বাবা, পেপার পড়তেছ? সিমসাম গুছানো বেশ বড়সড় একটা কাপড় রুম, যেখানে টিভি, ফ্রিজ, সোফা, টেবিল, ড্রেসিং টেবিল, বড়সড় কাভার্ড ও সাথে অ্যাটাচড বাথরুম এবং সেখানে ঠিক আছে বাবা, এদিকে আসো। বাথটাব আছে। বাবা এদিকে আসো। চলো বাবা, লিফটে উঠো। এই যে আমরা এখন কোথায় যাচ্ছি বাবা? ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা তোমার যাবো সাদা পাথর, ভোলাগঞ্জ, তারপরে যাবো রাতারগুল। ঠিক আছে আব্বা? এই যে আমরা একটা সিএনজি ঠিক করলাম। সিএনজিও দুইটা স্পট ঘুরবো। একটা হচ্ছে রাতারগুল আর হচ্ছে সাদা পাথর। ১৪০০ টাকা দিয়ে ঠিক করলাম। আমরা এখন যাচ্ছি, রওনা দিচ্ছি। হ্যাঁ চলো বাবা, এই সবাইকে হাই বলে দাও। হ্যাঁ, হাই বলে দাও। শাহিদুরা মাঠ, আল্লাহু চত্বর। আচ্ছা, আল্লাহু লেখা আছে
ভেতরে এই যে আল্লাহ চক্র। সালে এটা করছে, এটা কি সুবিশাল চা বাগান। আমরা চা বাগানের ভেতরে আছি, মালনী ছড়া চা বাগানের ভেতরে আমরা আছি। সিএনজি নিয়ে দাঁড়াইলাম, 2-3টা ছবি উঠাবো। বাবা আসো, আমরা এই যে চা বাগানের ভেতরে আসছি, চারিদিকে খালি চা বাগান, পাহাড়ের এপাশে ওপাশে চারিদিক দিয়ে চা বাগান। সিলেট হচ্ছে প্রশান্তির এক জীবন্ত প্রতিচ্ছবি। শতবর্ষী এই চা বাগানগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির এক বড় পরিচয় বহন করে। এই গাছগুলো অনেক বড় বড়, অনেক দিনের। হ্যাঁ, তোমরা দেখতেছো না চা বাগান, দেখছো? কেমন লাগতেছে? আমরা এখন মালিনী ছড়া চা বাগানের মধ্যে আছি, যেটা অনেক সুন্দর এবং শতবর্ষী গাছ দিয়ে পরিপূর্ণ, সবুজের এক সমুদ্র। সেখানের এপাশে এবং ওপাশে এবং পেছনের পাহাড়ি টিলাগুলোতে যে চা গাছগুলো হয়েছে সেটা খুবই সুন্দর। চা বাগানের মধ্যে এই বড় বড় গাছগুলো থাকে, যার সুশীতল ছায়ায় চা শ্রমিকরা চা তোলার সময় বিশ্রাম নিতে পারে। আমরা আবার রওনা দিলাম সামনের দিকে। ওদিকে অনেক লাল কালারের মাটি, দেখছো বাবা? পাহাড়গুলো লাল কালার, মাটিগুলো লাল কালার। সিলেট এয়ারপোর্ট থেকে কয়েক কিলোমিটার সামনেই ধুপাখোল বাজার। এখান থেকেই সোজা চলে যাবে ভোলাগঞ্জ 10 কিলোমিটার এবং ডান সাইডে রাতালগুল সোয়াম ফরেস্ট 12 কিলোমিটার। আমরা এই ধুপাখোল বাজারেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম এবং রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। দূর থেকেই সোয়াম ফরেস্টের গাছগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গেলাম রাতারগুলে যাওয়ার জন্য নৌকা ঘাটে, যেটা গুয়াইন নদীর ঘাট হিসাবেই পরিচিত। এক নৌকাতে তারা 5 জন লোক অ্যালাউ করে এবং ঘাট থেকে সোয়াম ফরেস্ট যেতে দাঁড়বে নৌকার 10 মিনিটের মতো সময় লাগে। এখান থেকে নৌকা প্রতি 800 টাকা এবং জন প্রতি 50 টাকা করে টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়াইলাম। এই যে আমরা নৌকা ঠিক করলাম একটা। সাবধানে, তানিয়া তুমি উঠো, তারপরে একজনকে তুলে নেও। ভাই গান টান পারেন? একটু হালকা পাতলা গানও পারেন না, তাহলে হইলো। আমরা এখন কোথায় আছি বাবা? গুয়াইন নদীর উপর দিয়ে যাচ্ছি সোয়াম ফরেস্টে, রাতারগুল সোয়াম ফরেস্ট। নদীর পাশ দিয়ে বেত গাছ, আর এটা হচ্ছে গুয়াইন নদীতে অনেক পানি, অনেক পানি। কি মাছ ধরেন ভাই? ইসা মাছ, দেখছো? চিংড়ি মাছ ধরতেছে বাবা। এই গুয়াইন নদীটা সব সময় ভরা থাকে না, এই বর্ষার সময় এই গুয়াইন নদীটা ভরা থাকে। এই ভরা পানির মৌসুমে এই নদী দিয়ে যাইতেও অনেক ভালো লাগছে। তারপরে আজকের ওয়েদারটা, আকাশে রোদ নাই এবং বাতাস আছে, মাঝে মাঝে রোদও উঠতেছে, আকাশ পরিষ্কার মেঘলার মধ্যেই আছে। এই পরিবেশটা খুবই ভালো লাগছে এবং এই বেত গাছের যে জঙ্গল, এটাও দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এই দেখো কত, এই ইয়েটা দেখো, বেত গাছের জঙ্গল। হ্যাঁ, আবার ঘুরে আসবো আমরা। আবহাওয়াটা কিন্তু ভালোই আছে, বাতাস হচ্ছে তো ভালো লাগতেছে। ভালো লাগতেছে বাবা, বাবা এটাকে চলো দেই, এই নদীর উপরে একটু গোসল করবা? আমরা সাদা পাথরে গোসল আরো করব। ভালো পরিষ্কার পানিতে গিয়ে গোসল করবো আবার। আমরা এই যে নদী ছেড়ে এই যে সোয়াম ফরেস্টের এই চ্যানেলের মধ্যে ঢুকে গেলাম। যে বেত গাছ বলতেছিলাম, বেত গাছের ফুল ধরছে, মাছ ধরতেছে। কি ভাই, প্লাস্টিকের বোতল দেখি চিংড়ি মাছ ধরেন? চিংড়ি মাছ পাওয়া যায় ভালো? আগে বেশি পাইতে। সৌন্দর্যটা শুরু হয়ে গেছে। এটা জঙ্গল, সোয়াম ফরেস্টের সৌন্দর্য, মিঠা পানির মধ্যে একমাত্র বন এটাই, যেখানে শিকড়গুলো বাউয়ের মতো বেড়ে গেছে। এগুলো কি গাছ ভাই? কি গাছ এটা? যে আসলে অ্যাকচুয়ালি কি গাছ এটা বলতে পারতেছে না, কিন্তু এখানকার লোকজন বলে জাম গাছ।
দেখছো পাতারগুলোর এই পরিবেশগুলো দেখতেই চোখ জুড়িয়ে যায়। এই পরিবেশটা দেখার জন্যই লোকজন আরো আসে। পেছনে আরো অনেক বন আছে, এদিকে এরকম আরো অনেক বন আছে। তো আমরা এখানে ছায়া দেখে, এখানে বেশ কিছু গাছ আছে, এই জন্য আমরা এখানে দাঁড়াইলাম। এবং এই পরিবেশটা আসলেই সুন্দর। এখানকার গাছের বাউগুলো দেখেন কত বড়। এই আমার আব্বার হাতে বাটারফ্লাই বসছিল, এই আবার বসছে, আবার বসবে। এই বাটারফ্লাই বসলে নাকি বাবা বিয়ে হয় জানো। প্রাকৃতিক এমন পরিবেশে পরিবার নিয়ে সময় কাটানো এক অন্যরকম অনুভূতি। আমাদের রাতারগুল দেখা শেষে আমরা ব্যাক করতেছি। এখানে এখন চরম রোদ আছে। যখন ছায়াতে যাচ্ছি তখন বেশ ভালো লাগছে, আর যখন রোদের মধ্যে থাকছি তখন মনে হচ্ছে যে আসলেই পরিবেশটা অনেক গরম। আমরা এই যে সামনে একদম গাছের ছায়ার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি, পুরাপুরি ছাউনির ভেতর দিয়ে। এইদিকে তাকাও তো মা, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, সিলেটে। এই যে প্রজাপতি আসছে আর একটা। কত বড় বালুর তলা, যখন এই বালু বোঝাই হয়ে যায় না বাবা, তখন একদম ডুবে যায়। সোয়াম ফরেস্টের সৌন্দর্য দেখার পরে আমরা আবার রওনা দিলাম ভোলাগঞ্জের দিকে। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এক প্রকৃতির উপহার। এই যে আমরা সাদা পাথর ভোলাগঞ্জ যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া যদিও 800 টাকা হয়, আমরা 4 জন ছিলাম, ছোট বড় মিলাই, তাই তারা 600 টাকা নিল। নৌকার ভেতরে বেশ ঠান্ডা লাগছিল। তো আমি আপনাদেরকে প্রাকৃতিক যে সিনারিও আছে, যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো, আমরা ওদিকেই যাব। এই পাহাড়গুলো একদম ইন্ডিয়ার বর্ডার দিয়ে হয়ে গেছে, যেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে একটা সীমারেখা তৈরি করেছে। আমরা এদিক দিয়ে সোজা চলে যাব। প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ভারতীয় ঝর্ণা থেকে বয়ে আসা নীল সুশীতল পরিষ্কার পানির শীতলতা মনকে প্রশান্তি দিচ্ছিল। আমাদের চারপাশে পর্যটক ও পাথর তোলার জন্য সারি সারি নৌকা ছিল। দূরে মাথা উঁচু করে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়গুলো যেন নীরবে পাহারা দিচ্ছে এই সীমান্তের সৌন্দর্য। এখানে আকাশও যেন প্রকৃতির খেলার সাথী। কখনো সাদা তুলোর মতো মেঘ পাহাড়ের গা বেয়ে নেমে আসছে, কখনো বা কালো মেঘ ছেয়ে যাচ্ছে চারিদিক। এক পাশে রোদের ঝিলিক, অন্য পাশে বৃষ্টির টুপটাপ নৃত্য। সাদা পাথরে ওই সাইডে আমাদের যেতে হবে। একটুকু জায়গা পার করে আসলাম, মানে এই পেছনের এই জায়গাটা পার করে আসলাম। এখান থেকে ওই মাথা পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। রোদের মধ্যে আমরা যাচ্ছি, বেশ রোদ। তারপরে এখানে বালু, সামনে অবশ্য পাথর আছে। এর ভেতর দিয়ে তাপমাত্রাটা বেশ ভালোই গরম লাগছে। এখন দুপুর 2:30। রোদের প্রখরতাটাও বেশ বেশি। এই যে এখানে অনেক মেঘ জমছে, হয়তো বা এখানে বৃষ্টিও হচ্ছে। এই সাইডটাতে বেশ সুন্দর, এখানে একটা গ্যাপ আছে, পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে। যে সাদা পাথরের ভেতরে আসলাম আমরা, এখনো পানির দেখা মিলে নাই। ওই যে সামনে ছাতাগুলো আছে, ওই জায়গায় গেলে নাকি পানি পাওয়া যাবে। আপনাদের পাথরগুলো দেখাই। এগুলোর মধ্যে দিয়ে হাঁটা খুব সোজাও না, যে কোনো মুহূর্তে পা মস্কায় যেতে পারে। তো একটু দেখে শুনে হাঁটবেন যখনই হাঁটবেন। এই যে এখানে ড্রেস চেঞ্জ করার জন্য বেশ কিছু জায়গা করে রাখা হয়েছে, এই যে অনেকে ড্রেস চেঞ্জ করছে। আর এর ওপাশেই পানি, পাথর। এই পাথরগুলো সাদা, এই জন্য এখানকার নাম করা হয়েছে সাদা পাথর। কালো, যদিও কালো পাথরও আছে, অনেক বিভিন্ন কালারের পাথরই আছে। তো সাদার পরিমাণ বেশি, সাদাই লাগছে। তো এই জিনিসটা দেখতে যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। কত করে ভাই? 100 টাকা ডয়ার। মহিলা চেঞ্জ 20। আর আসো মা আসো, এই দেখো পানি, কত মানুষ, কত পানি।
নৌকা থেকে নামার পরে 10 মিনিট হেঁটে আমরা চলে এলাম মূল পানির প্রবাহের দিকে। স্বচ্ছ শীতল জলের বুক জুড়ে ছড়িয়ে থাকা সাদা পাথরগুলো যেন প্রকৃতির নীরব কবিতা। পাহাড়ের বুকে জন্ম নেওয়া এই ঝর্ণার জলগুলো যখন শতপথ পেরিয়ে এই পাথরগুলোর উপর দিয়ে বয়ে যায়, তখন শুরু হয় এক মায়াবী সুর, যার ঢেউ এবং শব্দে মনে দোলা দেয়। এই যে আমরা ফাইনালি পানির মধ্যে চলে আসলাম। পেছনে পানির ফ্লোটা যথেষ্টই বেশি। এখানে পাথরগুলো পিছলার কারণে দাঁড়ায় থাকা যাচ্ছে না। এই পাথরগুলো কি পরিমাণ পিছলা বা পিচ্ছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। এখানে আসলে মোজা অথবা অ্যাঙ্কলেট পরে আসলে একটু গ্রিপ পাওয়া যাবে। সামনে বেশ পানির স্রোত আছে। সাঁতার কাটতেছ? আমার সন্তানেরা এই স্বচ্ছ শীতল পানির স্নানটা বেশ উপভোগ করছিল। দাঁড়ায় দাঁড়ায় আসতে লেগে কত পেছনে পড়ে গেছে। এভাবে বসে বসে ছ্যাঁচড়ায় বা হামাগুড়িতে গোড়ায় গোড়ায় আসলে খুব দ্রুতই আসা যায়। খরস্রোতা বরফ শীতল জলের গভীরে নেমেছিলাম এক অন্যরকম অনুভূতির খোঁজে। প্রতিটি ভ্রমণই একটা নতুন জায়গায় দেখা নয়, এটি নিজের সাহসের সাথেও পরিচিত হওয়া। কিছু মুহূর্ত থাকে যেখানে ভয় আর আনন্দগুলো একসাথে মিশে যায়, সেই মুহূর্তগুলোই পরবর্তীতে সুন্দর একটা স্মৃতি হয়ে রয়ে যায়। ভোলাগঞ্জের সাদা পাথর, স্বচ্ছ জল আর প্রবল স্রোত সব মিলিয়ে এটি ছিল এক রোমাঞ্চে ভরা অভিজ্ঞতা। ঝুঁকি ছিল, কিন্তু সতর্কতার সাথে উপভোগ করা এই প্রতিটা স্মৃতি আজীবন মনে রাখার মতো। পরিবেশটা সম্পূর্ণ উপভোগ করার পরে পড়ন্ত বিকেলে আবার ফিরে এলাম সেই নৌকাতেই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকবেন।